নমস্কার বন্ধুরা, বিশ্বরূপ দর্শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশ, দুনিয়া এবং সমাজের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। একটা সময় ছিল যখন বাংলাদেশকে এশিয়ার এক অন্যতম উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য করা হতো, কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব আর ঋণের বোঝায় চাপা পড়ে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর খারাপের দিকে পৌঁছে গেছে। আর এর পেছনে অন্যতম কারণ চরমপন্থীদের উত্থান। গত কয়েক মাস ধরেই বাংলাদেশ অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ডুবে আছে। এখন ভারত বিরোধিতার নামে তারা যেসব সিদ্ধান্ত নিচ্ছে তা দেশকে বিপজ্জনকভাবে খাদের কিনারে এনে দাঁড় করিয়ে দিয়েছে। আর সেই দিন বেশি দূরে নেই যখন বাংলাদেশও পাকিস্তানের মতো বিশ্বজুড়ে হাত পাততে বাধ্য হবে, ভিক্ষা চাইবে। এই পরিস্থিতি শুধু ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের কারণে নয়, বরং ভয়ঙ্করভাবে চরমপন্থীদের কুপ্রভাবে বাংলাদেশের অর্থ, সামাজিক অবস্থা আরও তলানিতে গিয়ে ঠেকেছে। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব বিগত কয়েকদিন ধরে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন পত্র-পত্রিকায় বেরোনো গুরুত্বপূর্ণ খবরগুলি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সম্প্রতি জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যে মুদ্রাস্ফীতির হার 7% নামবে। কিন্তু প্রশ্নটা হল, এখন এই হার কত? ট্রেডিং ইকোনমিক্সের রিপোর্টে দেখা যাচ্ছে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী গত নভেম্বর মাসে বাংলাদেশের মুদ্রাস্ফীতি ছিল 11.38%। অক্টোবর মাসে যা ছিল 10.87%, অর্থাৎ মুদ্রাস্ফীতি দ্রুত হারে বাড়ছে। এই পরিস্থিতিতে সবথেকে চিন্তার বিষয়, খাদ্যপণ্যগুলোর দাম বেড়ে চলেছে, হয়েছে আকাশ ছোঁয়া। বাংলাদেশে ফুড ইনফ্লেশন এখন 13.8% পৌঁছেছে। এই কঠিন পরিস্থিতির শিকার সাধারণ মানুষেরা, যারা দুই বেলা পেট ভরার কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে। ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সংসার আর তার সঙ্গে সন্তানদের বেড়ে ওঠার পরিবেশ। নিত্য প্রয়োজনীয় সবজি, আলু, পেঁয়াজের দাম শুনে আপনিও চমকে উঠতে পারেন, যেখানে বাজারে এখন 1 কেজি আলু 90 টাকায় বিক্রি হচ্ছে। এই সংকট মাঝারি আয়ের পরিবারের পকেটেও পড়ছে টান। সরকার দাম নিয়ন্ত্রণের জন্য নানা উদ্যোগ নিয়েছে, ইম্পোর্ট ডিউটি তুলে দেওয়া, ট্যাক্সে ছাড় দেওয়া, কিন্তু তাতে লাভের লাভ কিছুই হচ্ছে না। অর্থমন্ত্রকের উপদেষ্টা কমিটির মতে, আলুর দাম কমানো এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এটা তো শুধু আলুর কথা নয়, পেঁয়াজ, সবজি, ডাল, তেল, সব নিত্য প্রয়োজনীয় জিনিসেই এখন লেগেছে আগুন। অক্টোবর মাসে বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ (NBR) মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ডিম, শোধিত চিনি আর ভোজ্য তেলের আমদানিতে কাস্টম ডিউটি কমিয়েছিল। কিন্তু বাজারের অবস্থা দেখে মনে হচ্ছে সেই পদক্ষেপ তেমনভাবে ফলপ্রসূ হয়নি। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর যখন বলছেন আগামী জুনের মধ্যে মুদ্রাস্ফীতি 7% পৌঁছাতে পারে, তখন আর কি বলার থাকতে পারে? বিষয়টা বুঝতেই পারছেন বাংলাদেশের অর্থনীতি কতটা আজ চাপের মুখে। যদি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকত, তবে হয়তো আলু, পেঁয়াজ বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি কম দামে বাজারে পাওয়া যেত। সে রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে। তবে এখনও কিছু সেক্টরে ভারতের রপ্তানি চালু আছে, কিন্তু ভারতের কাছ থেকে কোনো ট্যাক্স রিবেট আশা করা কঠিন। কারণ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে ভারত বিরোধী আন্দোলন শুরু করেছে, তাতে ভারত সরকার বাংলাদেশের সুবিধার্থে এমন কোনো পদক্ষেপ নেবে বলে মনে হয় না। 2024 সালের সামাজিক এবং অর্থনৈতিক সূচক বাংলাদেশের জন্য ভালো খবর দিচ্ছে না। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে আগামী বছর বেকারত্বের হার দাঁড়াবে 5.11%। আর বর্তমানে প্রায় 3.88 লক্ষ মানুষ বেকার, অর্থাৎ কাজের কোনো সুযোগ নেই। খুব তাড়াতাড়ি পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে সমাজ মাধ্যম মনে করছে। বাংলাদেশে বেকারত্বের পরিস্থিতি ভীষণ ভয়াবহ। বাংলাদেশের অন্যতম শীর্ষ সংবাদপত্র দ্য ডেইলি স্টার 12 ডিসেম্বরের প্রধান শিরোনামে লিখেছে, বেকারত্ব মোকাবিলায় অগ্রাধিকার দিতে হবে। রিপোর্টে বলা হয়েছে, দেশের বেকারত্বের এমন খারাপ অবস্থা যা আগে কখনো আসেনি। এছাড়া বাংলাদেশি সরকারের প্রকাশিত হোয়াইট পেপারে বলা হয়েছে, 2010 সালের তুলনায় আজ শিক্ষিত বেকারের সংখ্যা 2.5 গুণ বেড়েছে। অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা এবং মজুরি নিয়ে সংঘাতের কারণে অনেক কোম্পানি ও ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সবথেকে দুঃখজনক পরিস্থিতি হল, টেক্সটাইল সেক্টরে প্রায় 40 থেকে 50 হাজার শ্রমিক আজ চাকরি হারিয়েছেন। এই অন্তর্দেশীয় বিপর্যয় গোটা বাংলাদেশের যুব সমাজকে কট্টরপন্থী আদর্শের দিকে ঠেলে দিয়েছে। সরকারকে ফেলে দেওয়ার জন্য যে আন্দোলন চলছে, তাতে শিক্ষিত যুবকদের ব্যবহার করা হচ্ছে।
এই আন্দোলনের দাবি ছিল চাকরি সংরক্ষণ বিরোধী, কিন্তু বাস্তবে তার পরিণতি কি ঘটেছে তা আপামর জনসাধারণ টের পাচ্ছে। বাংলাদেশের কেয়ারটেকার সরকার এখনও পর্যন্ত কোনো বড় পদক্ষেপ নেয়নি, যার মাধ্যমে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এদিকে প্রশ্ন উঠছে, এই কঠিন পরিস্থিতিতে যেখানে সরকারের পকেটই খালি আর ব্যাংকগুলো কার্যত দেউলিয়া, সেখানে সরকার যদি উদ্যোগ নেয় ও তা আদৌ ফলপ্রসূ হবে বলে মনে হয় না। কারণ শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে 9টি ব্যাংক প্রায় 18,000 কোটি টাকার লিকুইডিটি ক্রাইসিসের মুখে পড়ে। অর্থাৎ এসব ব্যাংকের হাতে চলমান লেনদেনের জন্য কোনো টাকা ছিল না। একসঙ্গে এতগুলো ব্যাংকের এই কঠিন সংকটে দেশের অর্থনীতি কিভাবে মুখ থুবড়ে পড়েছিল তা নিশ্চয় বুঝতেই পারছেন। তবে সরকার ব্যাংকগুলোকে দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে 585 কোটি টাকার ফান্ড বরাদ্দ করেছে এবং দাবি করেছে এখন আর কোনো লিকুইডিটি ক্রাইসিস নেই। কিন্তু এক বড় প্রশ্ন চিহ্ন থেকেই যায়, যেখানে 18,000 কোটি টাকার ঘাটতি ছিল সেখানে 585 কোটি টাকা কি সত্যিই যথেষ্ট? নভেম্বরের শেষ দিকে পরিস্থিতি আরও খারাপ হলে সরকার আরও 18,500 কোটি টাকা 4টি ব্যাংককে সাহায্য হিসেবে দিল। কিন্তু প্রশ্ন একটাই, এভাবে কি কোনো ব্যাংক চালানো সম্ভব? বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক ও টাকা জমা রাখার জন্য ইন্টারেস্ট রেট বাড়িয়েও পুরোপুরি ব্যর্থ হয়ে গেল। এই সময় খবরে এলো বাংলাদেশের জনতা ব্যাংক তাড়াহুড়ো করে অন্তর্বর্তী সরকার ও সেন্ট্রাল ব্যাংকের কাছে 20,000 কোটি টাকা বেল আউট প্যাকেজ চেয়েছে। এইসব ঘটনা ভীষণভাবে যেমন চিন্তার বিষয় তেমনি হাস্যকর, কারণ এভাবে তো কোনো দেশের অর্থনীতি চলতে পারে না। বিশ্ব এখন বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলো বাংলাদেশের মর্যাদা হ্রাস করতে শুরু করেছে, যা ভবিষ্যতের জন্য এক বড় বিপদ সংকেত। এই পরিস্থিতিতে বৈদেশিক বাণিজ্যে মন্দা বাংলাদেশের ভবিষ্যৎকে কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের রেটিং কমিয়ে দিয়েছে এবং এটিকে অত্যন্ত দুর্বল বলে চিহ্নিত করেছে। মুডিস বলছে, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ঝুঁকি ব্যাপকভাবে বেড়ে গেছে। মুডিস আরও জানায়, বাংলাদেশের ডিফল্ট রিস্ক অত্যন্ত বেশি, তার মানে এটা বোঝা যায় ঋণগ্রহীতারা ঋণের মূল ও সুদ সময়মতো সম্পূর্ণ পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে, যার ফলে ব্যাংকগুলোর লোন দেওয়ার এবং লাভ করার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার গভীর সংকটের দিকে চোখ রেখে মুডিস বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিংও কমিয়েছিল। মুডিজের সাম্প্রতিক রেটিং বাংলাদেশের অর্থনীতির জন্য এক বড় সতর্ক বার্তা। অর্থনীতির প্রবৃদ্ধি ধীরে চললেও সরকারের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ। মূলধনের অপ্রতুলতা, ব্যাংকিং সেক্টরের ঝুঁকি, বিদেশি কারেন্সি রিজার্ভের চাপ এবং রাজনৈতিক অস্থিরতা, এসব কিছু মিলিয়ে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক রেটিং সংস্থা মুডিজ বাংলাদেশকে B1 থেকে B2-তে নামিয়ে দিয়েছে। এটা শুধু একটি সংখ্যা নয়, যা দেশের বৈদেশিক ঋণ, বিদেশি বিনিয়োগ এবং গার্মেন্ট সেক্টরের উপর বড় প্রভাব ফেলবে। বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ গার্মেন্ট সেক্টরে ক্রমেই অবস্থার অবনতি হয়ে চলেছে। এমন অবস্থায় বড় গার্মেন্টস কোম্পানি বাক্সিমের মতো প্রতিষ্ঠানও মন্দার মুখে। এত বড় অর্থনৈতিক সংকট শুধু সরকারের জন্য নয়, সাধারণ মানুষের জন্যও চিন্তার বিষয়। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা এতটাই খারাপ যে 200-র বেশি বস্ত্র উৎপাদন কারখানা বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে ক্রেতাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না, আর এর ফলস্বরূপ বড় বড় আন্তর্জাতিক ব্র্যান্ড যারা বাংলাদেশ থেকে অর্ডার করত, তারা বিকল্প খুঁজতে শুরু করেছে, যেখানে ভারতও সেই তালিকায় বিকল্প হিসেবে উঠে এসেছে। ফলে এই পরিস্থিতি থেকে ভারত কিছুটা হলেও সুবিধা পাচ্ছে। আর সবচেয়ে বড় ধাক্কা হল বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে। বিদেশি ক্রেতাদের অর্ডার না পাওয়া গেলে বৈদেশিক মুদ্রা রিজার্ভও কমে যাবে। অক্টোবর 2024-এর শেষে বাংলাদেশের ফরেন রিজার্ভ $20 বিলিয়ন নিচে নেমে গিয়েছিল। নভেম্বরে তা আরও কমে গিয়ে $19.8 বিলিয়ন পৌঁছেছে। $103 বিলিয়নেরও বেশি বৈদেশিক ঋণের বোঝা এখন বাংলাদেশের মাথায়। বাংলাদেশের সংকটজনক পরিস্থিতি এমন আকার ধারণ করেছে যে দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে শুরু করে চীনের কাছেও সাহায্যের হাত পাততে হয়েছে তাদের। কিন্তু এই কেয়ারটেকার সরকার, তারা দেশের অবস্থা উন্নত করার বদলে নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। আগস্ট থেকে ডিসেম্বর এই 5 মাসে এখনও কোনো বড় পলিসি ঘোষণা হয়নি, যা দেশের অর্থনীতিতে এক বড় ধাক্কা আসতে পারে বলে মনে করা হচ্ছে। শিল্পগুলো তাকিয়ে আছে সাহায্য পাওয়ার আশায়, কিন্তু কোনো প্যাকেজের নামগন্ধ নেই। দেশের এই তুমুল অস্থিরতার মধ্যে নির্বাচন কবে হবে? স্থায়ী সরকার আসবে কবে?
এসব প্রশ্নই বিনিয়োগকারীদের আরও দূরে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের এই বিপর্যয় দেশকে এমন অবস্থার সম্মুখীন করতে পারে বলে মনে করা হচ্ছে যে পাকিস্তান যেমন সাহায্যের জন্য একাধিক দেশ থেকে ভিক্ষা চেয়ে বেড়াত, এই দেশকেও হয়তো ভবিষ্যতে সেই পথে হাঁটতে হতে পারে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নিরাপদ থাকুন, আবার দেখা হবে।